আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আজ আপনাদের জন্য পড়ছি আমার খুব প্রিয় একজন ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস গোলমাল। উপন্যাসটি প্রকাশিত হয়েছে কলকাতার দেজ পাবলিশিং থেকে, আর প্রকাশক ছিলেন সুভাষচন্দ্র দে। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1989 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা বইমেলাতে। উপন্যাসটিকে আমরা 5টি পর্বে ভাগ করেছি। আজ পড়ছি এর প্রথম পর্ব। সকালবেলাটি বড় মনোরম, বড় সুন্দর। দোতলার ঘর থেকে জানলা দিয়ে বাইরে চেয়ে হরিবাবুর মনটা খুব ভালো হয়ে গেল। বাগানে হাজার রকম গাছগাছালি, পাখিরা ডাকাডাকি করছে। শরৎকালের মোলায়েম সকালের ঠান্ডা রোদে চারদিক ভারী ফটফটে। উঠোনে রামরতন কাঠ কাটছে। বুড়ি ঝি বুধিয়া পশ্চিমের দেয়ালে ঘুঁটে দিচ্ছে। টমি কুকুর একটা ফড়িংয়ের পেছনে ছোটাছুটি করছে। লোকরি ঘরের চালে গম্ভীরভাবে বসে আছে বেড়াল ঝুমঝুমি। নিচের তলায় পড়ার ঘর থেকে হরিবাবুর ছেলে আর মেয়ের তার স্বরে পড়ার শব্দ আসছে। আর আসছে রান্নাঘর থেকে লুচি ভাজার গন্ধ। তিনি শুনেছেন আজ সকালে জল খাবারের লুচির সঙ্গে ফুলকপির চচ্চড়িও থাকবে। হরিবাবু দাড়ি কামিয়েছেন, চা খেয়েছেন, লুচি খেয়ে বেড়াতে বেরোবেন। আজ ছুটির দিন। কদিন ধরে হরিবাবুর মন ভালো নেই। তিনি ভালো রোজগার করেন, তার কোনো রোগ নেই, সকলের সঙ্গেই তার সদ্ভাব। কিন্তু তার একটি গোপন শখ আছে। বাইরে তিনি যাই হন, ভিতরে ভিতরে তিনি একজন কবি। তবে তার কবিতা কোথাও ছাপা হয়নি তেমন। কিন্তু তাতে দমে না গিয়ে তিনি রোজ অনবরত লিখে চলেছেন কবিতার পর কবিতা। এ যাবৎ গোটা 20 মোটা মোটা খাতা ভর্তি হয়ে গেছে। কিন্তু গত প্রায় 5-7 দিন বিস্তর ধস্তাধস্তি করেও এক লাইন কবিতাও তিনি লিখতে পারেননি। তাই মনটা বড় খারাপ। আজ সকালে মনোরম দৃশ্য দেখে তিনি মুগ্ধ হয়ে কবিতার খাতা খুলে বসলেন। মনটা বেশ ফুরফুর করছে। বুকের ভিতরে কবিতার ভুরভুর উঠছে, হাতটা নিষ্পিস করছে। তিনি স্পষ্ট টের পাচ্ছেন কবিতা আসছে, আসছে। তবে আরেকটা কি যেন বাকি। আরেকটা শব্দ, গন্ধ, স্পর্শ বা দৃশ্য যোগ হলেই ভিতরে কবিতার ডিমটা ফেটে শিশু কবিতা বেরিয়ে আসবে ডাক ছাড়তে ছাড়তে। হরিবাবু উঠলেন। একটু অস্থিরভাবে অধীর পায়ে পায়চারি করতে লাগলেন দোতলার বারান্দায়। একটি টিয়ার ডাক ছেড়ে আম গাছ থেকে উড়ে গেল। নিচের তলায় কোণের ঘর থেকে হরিবাবুর ভাই পরিবাবুর গলা সাধার তীব্র আওয়াজ আসছে। কিন্তু না, এইসব নয়। আরও একটা জন্য কিছুর দরকার। কি সেটা? হরিবাবু হঠাৎ থমকে দাঁড়ালেন। একটা ট্রেন যাচ্ছে। ঝিকির 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 মিষ্টি শব্দে মাটি কাঁপিয়ে বাতাসে ঢেউ তুলে গাছপালার আড়াল দিয়ে আপন মনে আপট্রেন চলে যাচ্ছে গন্তব্যে। বাহ, চমৎকার! এই তো চাই। কবিতার ডিম ফেটে গেছে। হরিবাবু দৌড়ে এসে টেবিলে বসে খাতা কলম টেনে নিলেন। তারপর লিখলেন, দেখো ওই ভোরের প্রতিভা ম্লান বিধবার মতো কুড়াতেছে শিউলির ফুল। সূর্যের রক্তাক্ত বুকে দীর্ঘ ছুরিকার মতো ঢুকে যায় ট্রেন। বান্টু নামে বাচ্চা চাকর এসে ডাকল, বাবু লুচি খাবেন যে, আসুন। হরিবাবু খুনির চোখে ছেলেটার দিকে চেয়ে বললেন, এখন ডিস্টার্ব করলে লাশ ফেলে দেব, যা। ছেলেটা হরিবাবুকে ভালোই চেনে। হরিবাবু যে ভালো লোক তাতে সন্দেহ নেই। তবে কবিতার লেখার সময় লোকটা সাক্ষাৎ খুনে। সুতরাং বান্টু মিনমিন করে, লুচি যে ঠান্ডা মেরে গেল, বলেই পালালো। কিন্তু হরিবাবুর চিন্তার সূত্র সেই যে ছিন্ন হলো, আর আধ ঘন্টার মধ্যে জোড়া লাগলো না। চতুর্থ পংক্তিটা আর কিছুতেই মাথায় আসছে না। বহুবার উঠলেন, জল খেলেন, মাথা ঝাঁকালেন, একটু ব্যায়ামও করে নিলেন, কিন্তু না, এলো না। পরিবাবুর গান থামল, ছেলেমেয়ের পড়া থামল, পাখির ডাক থামল, কাটকাটা শব্দ আর হচ্ছে না। রোদ বেশ চড়ে গেল। হরিবাবুর পেট চুঁই করতে লাগলো, তবু এলো না। হরিবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাতাটা বন্ধ করলেন। তারপর নীরবে খাওয়ার ঘরে এসে টেবিলে বসলেন। তার স্ত্রী সুনয়নী দেবী ঝঙ্কার দিয়ে উঠলেন, এত বেলায় আর জল খাবার খেয়ে কি হবে? যাও চান করে এসে একেবারে ভাত খেতে বসো, বেলা 12টা বাজে। 12টা? খুব অবাক হলেন হরিবাবু।
দেয়াল ঘড়িতে দেখলেন সত্যি 12টা বাজে। এক গ্লাস জল খেয়ে হরিবাবু উঠে পড়লেন। তারপর পিছনের বাগানে এসে গাছপালার মধ্যে ঘোরাঘুরি করতে লাগলেন। কিন্তু কোথাও শান্তি বা নির্জনতা নেই। বাগানের কোণের দিকে মাটি কুপিয়ে তার সবচেয়ে ছোট ভাই ন্যাড়া একটা কুস্তির আখড়া বানিয়েছে। সেখানে 3-4 জন এখন মহড়া নিচ্ছে। হুপহাপ গুপগাপ শব্দ। বিরক্ত হয়ে হরিবাবু বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। বেরোবার মুখেই দেখলেন বাড়ির সামনে একটা উটকো লোক দাঁড়িয়ে আছে। গায়ে কয়েকদিনের রুখু দাড়ি, পরনে একটা ময়লা পাজামা, গায়ে তাপ্পি দেওয়া একটা ঢোলা জামা, কাঁধে একটা বেশ বড় পোঁটলা, রোগাভোগা কাহিল চেহারা। বয়স খুব বেশি নয়, 30-এর কাছাকাছি। লোকটাকে দেখেই হরিবাবুর মনে পড়ল ইদানিং খুব চোর ছাচরের উৎপাত হয়েছে শহরে। এই লোকটার চেহারাও সন্দেহজনক, উঁকিঝুঁকিও মারছে। সুতরাং তিনি লোকটার সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে ধমকেশ্বরে বললেন, এই, তুমি কে হে? কেয়ামাতাং? হুম ডু ইউ ওয়ান্ট? 3-3টে ভাষায় ধমক খেয়ে লোকটা কেমন ভ্যাবাচেকা মেরে গিয়ে মিনমিন করে বলল, আমি অনেক দূর থেকে আসছি। হরিবাবু খেঁকিয়ে উঠে বললেন, তাহলে মাথা কিনে নিয়েছ আর কি? দূর থেকে আসছো তো কি? আসতে বলেছিল কে? নাইলেই বা এমনকি মহাভারত অশুদ্ধ হতো? লোকটা এসব প্রশ্নের কোনো সদুত্তর খুঁজে না পেয়ে মাথা চুলকোতে চুলকোতে বলল, তা বটে, নাইলেও হতো। তাহলে এবার কেটে পড়ো, যত দূর থেকে এসেছো আবার তত দূরেই ফিরে যাও, নইলে পুলিশ ডাকবো। লোকটা মাথা নাড়ল, অর্থাৎ সে বুঝেছে। কিছুক্ষণ ক্যাবলার মতো দাঁড়িয়ে থেকে লোকটা খুব ভয়ে ভয়ে বলল, আগে একটা কথা ছিল, সেটা জেনেই চলে যাব। কি কথা? তোমার মতো ভ্যাগাবন্ডের আবার কথা কিসের? যত সব গাঁজাখুরি দুঃখের কথা বানিয়ে বানিয়ে বলবে আর বাড়ির দিকে আড়ে আড়ে চেয়ে কোথায় কি আছে নজর করবে তো, ওসব কায়দা আমি ঢের জানি। লোকটা সঙ্গে সঙ্গে বুঝদারের মতো মাথা নেড়ে বলল, আগে কথাটা ঠিকই বলেছেন, দিনকাল ভালো নয়। চারিদিকে চোরজচ্চর সব ঘুরে বেড়াচ্ছে। উটকো লোককে প্রশ্রয় না দেওয়াই ভালো। তবে আমার কথাটা খুবই ছোট। আমি শুধু জিজ্ঞেস করছিলাম, এটাই শিবু হালদার মশাইয়ের বাড়ি কিনা? হলে কি করবে? তার বড় ছেলেকে একটা কথা বলে যাব, আর একটা জিনিসও দিয়ে যাব। কি কথা, কি জিনিস? আগে সে তো শিবু হালদার মশাইয়ের বড় ছেলে ছাড়া আর কাউকেই বলা যাবে না। হরিবাবু বিরক্ত হয়ে বললেন, আমি শিবু হালদারের বড় ছেলে, আর এটাই শিবু হালদারের বাড়ি। লোকটা মাথা নেড়ে বলল, আমিও এরকমই অনুমান করেছিলাম। হরিবাবু বললেন, আর তোমার অনুমানের কাজ নেই। শিবু হালদারের বাড়ি এ শহরে সবাই চেনে। বেশি বোকা সেজো না, যা বলবার বলে ফেলো। লোকটা ভারী কাঁচুমাচু হয়ে বলে, আগে আমি একরকম তার কাছ থেকেই আসছি। একরকম? একরকম মানেটা কি হলো হে? তার কাছ থেকে আসছো মানেটাই বা কি? ইয়ারকি মারার আর জায়গা পেলে না? লোকটা সবেগে মাথা চুলকোতে চুলকোতে বলল, আপনি বড় ভড়কে দেন মানুষকে। অত ধমকালে কি বুদ্ধি ঠিক থাকে? বুদ্ধি অনেক খেলিয়েছ, এবার পেটের কথাটি মুখে আনো তো বাছাধন। শিবু হালদারকে তুমি কোথায় পেলে? তিনি তো বছর 20 আগেই গত হয়েছেন। আগে তা হবে, তিনি যে আর ইহধামে নেই সে কথা খবরের কাগজেই পড়েছিলাম। স্বনামধন্য লোক ছিলেন। বাঙালির মধ্যে অমন প্রতিভা খুব কমই দেখা যায়। তা কথাটা কি তা বলবে? বলছি, তার সঙ্গে আমার শেষ দেখা হয় 30 বছর আগে। আপনি তখন নিচুকু। বটে, তা তুমি তখন কতটুকু? আমাকে দেখে বয়সের অনুমান পাবেন না। তাই নাকি বেটা হনুমান? ডাকবো না রাকে? থাক থাক, লোক ডাকতে হবে না, আপনি একাই 100। শিবু হালদার মশাই বলতেন বটে, ওরে পিতাম্বর, তুই দেখে নিস, আমার বড় ছেলে হরি একদিন কবি হবে। ওর হাত পা চোখ সব কবির মতো। তা দেখেছি, শিবু হালদারের মতো বিচক্ষণ লোকেরও ভুল হয়। কবি কোথায়? এ তো দেখছি দারোগা। এ কথায় হরিবাবুর এবার ভ্যাবাচাকা খাওয়ার পালা। খানিক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বললেন, বাবা বলতেন ও কথা? তবে কি বানিয়ে বলছি? হরিবাবু ঢোক গিলে বললেন, তুমি বাপু বড্ড ঘোরেল দেখছি। শিবু হালদারকে চিনতে, তার মানে তোমার বয়স তখন? লোকটা শশব্যস্তে বলল, বেশি নয়, 40-এর মধ্যেই। এখন এই 70 চলছে। 70? সামনের মাসে 71 পূর্ণ হবে।
মিথ্যে কথা। লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেউ বিশ্বাস করে না, তা সে জাগে। গত ৩০ বছর তার একটা দায় কাঁধে নিয়ে ঘুরছি, সেই দায় থেকে মুক্ত হতে আসা। বলে লোকটা পাজামার কোমর থেকে একটা গেঁজে বার করে আনলো। তারপর সেটা হরিবাবুর হাতে দিয়ে বলল, ঈশান কোণ ৩ ক্রোশ। হরিবাবু অবাক হয়ে বললেন, তার মানে? লোকটা মাথা নেড়ে বলল, আর জানি না, শিবু হালদার মশাই এর বেশি আর বলেননি। উটকো লোকটার উপর হরিবাবুর আর তেমন যেন রাগ হচ্ছিল না। তবু রাগের ভাবটা বজায় রেখে একটু চড়া গলায় বললেন, আমাকে ধাঁধা দেখাচ্ছ? ভাবছ তোমার সব কথা বিশ্বাস করছি? ঈশান কোণার ৩ ক্রোশ, এর কোনো মানে হয়? লোকটা ঠোঁটে আঙুল দিয়ে বলল, আরে চুপ চুপ, এইসব অতিশয় গোপন কথা। শিবুবাবু পঁই পঁই করে বারণ করেছিলেন, ৫ কান যেন না হয়। আমার কর্তব্যটুকু করে গেলাম, ঘাড় থেকে দায় নেমে গেল। এবার তাহলে যাই। গেলেই হয়? তোমার নাম বলো, ঠিকানা বলো, কি কাজ টাজ করো একে একে তাও বলো। লোকটা মাথার চুলকে খুব বিনীতভাবে বলল, নাম তো মেলা, এক এক জায়গায় এক এক রকম, কোনটা বলবো? হরিবাবু ভড়কে গিয়ে বললেন, অনেক রকম নাম কেন? আগে সে অনেক কথা, বললে আপনি রাগ করবেন। আহা, যেন এমন আমি রেগে নেই। আমাকে আর রাগালে কিন্তু একদম রেগে যাব, তখন বুঝবে। আমার এক ভাই কুস্তিগির, এক ভাই পুলিশ। আগে আর বলতে হবে না, শিবুবাবু খুব গেরোতে ফেলেছেন বুঝতে পারছি। কথাটা কি জানেন, আমি তেমন ভালো লোক নই। যেখানে যখনই থাকি একটা না একটা অপকর্ম করে ফেলি। ঠিক আমিই যে করি তা বলা যায় না, তবে আমার হাত দুখানা করে ফেলে। তা সে একরকম আমারই করা হলো। বটে বটে, তা অপকর্মগুলো কীরকম? কোথাও খুন, কোথাও ডাকাতি, কোথাও চুরি, এই নানা রকম আর কি। পুলিশ পেছনে লাগে বলে নামধাম চেহারা সবই পাল্টাতে হয়। তাই এই করতে করতে নিজের নামটা একেবারে বিস্মরণ হয়ে গেল। কখনো মনে হয় চারুদত্ত, কখনো মনে হয় মেঘদূত, কখনো মনে হয় দ্বৈপায়ন। কিছুতেই স্থির করতে পারি না কোনটা। তাই লোকে জিজ্ঞেস করলে যা হয় একটা বলে দেই। এই যেমন এখন আপনি জিজ্ঞেস করার পর হঠাৎ মনে হলো আমার নাম বোধহয় পঞ্চানন্দ। কোত্থেকে যে নামটা মাথায় এলো তাই বুঝতে পারছি না। এরকম নাম জন্মে শুনিনি। হরিবাবু খুব কটমট করে পঞ্চানন্দের দিকে তাকিয়ে রইলেন। লোকটার ওপর সত্যি সত্যি রাগ করা উচিত কি না তা তিনি বুঝতে পারছেন না। তবে তার তেমন রাগ হচ্ছে না, রাগ কখনো তার তেমন হয় না। আর রাগ হয় না বলেই সংসারে তার মতামতের দাম এত কম। সে জাগে হরিবাবু যথাসাধ্য রাগ রাগ গলায় বললেন, তুমি তাহলে একজন খুনি, গুন্ডা এবং চোর, ঠিক তো? আগে খুব ঠিক। লোক আমি মোটেই সুবিধের নয়। কিন্তু তাহলে আমার বাবার সঙ্গে তোমার এত মাখামাখি হলো কি করে? পঞ্চানন্দ জামাটা তুলে মুখটা তাই দিয়ে মুছিয়ে নিয়ে বলল, লোক ভালো হলে কি হবে? শিবু হালদার মশাই ছিলেন মাথা পাগলা লোক। ওই সায়েন্স সায়েন্স করে মাথাটা বিগড়ল। আমার চাল চুলো ছিল না, এখনও অবশ্যই নেই। তা আমি সারাদিন কুড়িয়ে বাড়িয়ে চেয়ে চিনতে চুরি ডাকাতি করে খেতাম। রাত্রির দিকটা ওই আপনাদের পূব দিকার দালানের বাইরের বারান্দায় চট পেতে শুয়ে থাকতাম। তা বাবু, খুব পোলাও রান্ধার গন্ধ পাচ্ছি যে, বাড়ি থেকে ভোজ। রোববারে ভালো মন্দ হয় একটু। হয়? বাহ, বেশ। তা আপনারা ব্রাহ্মণ ভোজন করান না? তুমি কি বাবু ব্রাহ্মণ? পঞ্চানন্দে একগাল হেসে বলল, ছিলাম বোধ হয়, অনেককাল আগের কথা তো। কিন্তু মনে হয় ছিলাম যেন ব্রাহ্মণই। নিতেন দরিদ্রনারায়ণ সেবাও তো করতে পারেন। লোকটা নির্লজ্জও বটে, তবে একেবারে দূর দূর করে তাড়িয়ে দিতেও তার বাচ্ছে। লোকটা একটা পেতলের চাবি আর একটা সংকেত দিয়েছে। কোনো গুপ্তধনের হদিস কিনা তা হরিবাবু জানেন না। গুলগপ্প হতে পারে। হরিবাবু খুব কটমট করে লোকটার দিকে চেয়ে থেকে বললেন, ঠিক আছে, ব্রাহ্মণ ভোজন বা দরিদ্র নারায়ণ সেবা যা হয় একটা হবে ক্ষণ, তবে সে সকলের খাওয়া হয়ে যাওয়ার পরে। পঞ্চানন্দ মাথা নেড়ে বললেন, সে আর বলতে, সব বাড়িতেই এক অবস্থা। আমারও হলেই হলো। হ্যাঁ, কি বলছিলে যেন? পঞ্চানন্দ মুখটা করুণ করে বলল, আগে সে হিমালয় থেকে টানা হেঁটে আসছি। মানুষের শরীর তো, একটু বসে টসে একটু হাঁপ ছাড়তে ছাড়তে কথা টথা বললে হয় না? শিবুবাবুর ঘরখানা যদি ফাঁকা থাকে,
তো তার দাওয়াতেই গিয়ে একটু বসি, চলুন। হরিবাবু দোনোমনো করে বললেন, ঘর ফাঁকাই আছে, বাবার ল্যাবরেটরিতে আমরা কেউ ঢুকি না, আমার ছেলে মাঝে মাঝে খুটখাট করে গিয়ে, তা এসো। শিবু হালদারের ল্যাবরেটরি খুব একটা দেখনসই কিছুই নয়, বাড়ি থেকে কিছুটা তফাতে। খুব ঘন গাছপালার ঝোপঝাড়ে প্রায় ঢাকা লম্বা একটা একতলা দালান। এদিকটা খুব নির্জন, ইদানিং সাপখোপের বাসা হয়েছে। ল্যাবরেটরিতে নানা ধরনের যন্ত্রপাতি, শিশি বোতল, জার, রাসায়নিক এখনও আছে, কেউ হাত দেয়নি। বারান্দাটা পরিষ্কার পরিচ্ছন্ন। সে দাওয়ায় বসে পঞ্চানন্দ জামার ঝুল দিয়ে ফের মুখ মুছল। তারপর বলল, পোলাওয়ের গন্ধটা খুব ছড়িয়েছে কিন্তু মশাই, তা বেগুনি টিগুনিও হবে নাকি? চাটনি? মাংস তো বলতে নেই, হচ্ছেই। মাছ কি থাকবে সঙ্গে? দই খান না আপনারা? আগে এদিককার রসমালাই খুব বিখ্যাত ছিল, আর ছানার গজা। হরিবাবু আবার রেগে যাওয়ার চেষ্টা করে বললেন, এটা কি বিয়ে বাড়ি নাকি? ওসব খাওয়ার গপ্প এখন বন্ধ করো, কাজের কথা বলো দেখি। পঞ্চানন্দ বেশ জেঁকে বসল, দেয়ালে ঠেস দিয়ে পা ছড়িয়ে একটা আরামের শ্বাস ফেলে বলল, এইখানটাতেই শুয়ে থাকতাম এসে। শিবুবাবু অনেক রাত অবধি ঘরের মধ্যে কিসব মারণ উচ্চাটন করতেন। হরিবাবু বিরক্ত হয়ে বললেন, মোটেই মারণ উচ্চাটন নয়, নানা রকম এক্সপেরিমেন্ট করতেন। ওই হলো, তা একদিন রাত্রেবেলা সবে চোখ দুটো লেগেছে, তখন এসে আমাকে ঠেলে তুললেন, ওরে ওঠ ওঠ, দেখে যা কাণ্ড কারখানা। তা চোখ কচলাতে কচলাতে গিয়ে ঢুকলাম শিবুবাবুর জাদুঘরে। বললে বিশ্বাস করবেন না, যা দেখলাম তাতে চোখ ছানা বড়া। কি দেখলে? একখানা কাঁচের বাক্সে ব্যাঙের ছাতার মতো আকৃতির ঘন ধোঁয়া আর সাদা আগুনের ঝলকানি। শিবুবাবু কি বললেন জানেন? বললেন, জাপানিরা নাকি বড় বড় গাছের বেটে বেটে চেহারা করতে পারে, তাকেই বলে বানসাই। জানি, 1 বিঘত বটগাছ 6 আঙ্গুল তেঁতুল গাছ তো। আগে হ্যাঁ, তা শিবুবাবু সেই রকম একখানা বানসাই অ্যাটম বোমা বানিয়েছেন। কাঁচের বাক্সের মধ্যে বিঘতখানেক উঁচু সেই কাণ্ডখানা হলো সে বানসাই অ্যাটম বোমার কাজ। বলো কি? সে তো গেল একটা ঘটনা, বৃত্তান্ত আরও আছে। আছে? বলে ফেলো। শুনবেন? আপনার খিদে পাচ্ছে না? খিদে? না, এই তো লুচি খেলাম। ওহো, না না, আমি তো লুচি খাইনি। হ্যাঁ, খিদে তো পেয়েছে হে। পঞ্চানন্দ এক গাল হেসে বলল, ঠিক করতে পারছেন না তো? শিবুবাবু তাই বলতেন, আমার বড় ছেলেটা একেবারে অকাল কুষ্মাণ্ড না হয়ে যায় না। তা না হয় হলো, কিন্তু আবার কবিও না হয়ে বসে। একটু সংকুচিত হয়ে গিয়ে হরিবাবু বললেন, কবিদের ওপর তার খুব রাগ ছিল নাকি? রাগ ছিল না আবার, কবি শুনলেই খেপে উঠতেন। অবশ্য খেপবারই কথা, বয়সকালে ঝুড়ি ঝুড়ি কবিতা লিখে লিখে কাগজে পাঠাতেন, কেউ ছাপত না। হন্যে হয়ে উঠছিলেন ছাপানোর জন্যে, এমনকি 3-4 জন সম্পাদককে ধার পর্যন্ত দিয়েছিলেন, তবু ছাপা হয়নি। কবিদের ডেকে এনে খুব খাওয়াতেন, কবিদের সঙ্গে মেলামেশা করতেন। এক কবি তার চেনসুদ্ধ সোনার ঘড়ি ধার নিয়ে আর ফেরত দিল না। আরেক কবি, তার বাবা শিবু হালদারও কবিতা লিখতেন শুনে হরিবাবুর খুশি হওয়ার কথা, কিন্তু হলেন না। বেজার মুখে বললেন, থাক, আর শুনতে চাই না। সে না হয় না চাইলেন, কিন্তু খিদের ব্যাপারটার একটা হ্যাস্তন্যস্ত এবেলা করে নিন। লুচি খেয়েছেন কি খাননি, খিদে পেয়েছে কি পাইনি, এসব বেশ ভালো করে ভেবেচিন্তে ঠিক করে নিন। লুচি যদি না খেয়ে থাকেন, তবে আর অবেলায় সেটা খেয়ে কাজ নেই, বরং ব্রাহ্মণ ভোজন লাগিয়ে দিন। জিনিসটারও সদ্গতি হলো, খানিক পুণ্যও পেয়ে গেলেন। তুমি বড্ড বেশি বাচাল হে। আগে পেটটা ফাঁকা থাকলে আমার বড় কথা আসে, সে জাগে। যা বলছিলাম, একদিন মাঝরাত্রিরে ল্যাবরেটরি ঘরে এক ধুন্ধুমার কাণ্ড শুনে ঘুম ভেঙে গেল। তড়াক করে উঠে জানলা দিয়ে উকি মেরে দেখি 3টে এই জুয়ান কালা সাহেব শিবুবাবুকে রাম ধোলাই দিচ্ছে। দেখে আমি ভিমরি খাই আর কি, কিন্তু ভিমরি খেতে খেতেও দেখলাম শিবুবাবু 3টে সাহেবকেই একে একে নিকেশ করে ফেললেন। হরিবাবু কেঁপে উঠে বললেন, বলো কি? তাও আলপিন দিয়ে? হ্যাঁ, আলপিন। তবে আর বলছি কি, ঠিক আলপিন নয় বটে, তবে ওরকম সরু আর ছোট্ট পিস্তল ছিল তার।
মুখ থেকে সুতোর নালের মতো সূক্ষ্ম গুলি বেরোতো। সাহেবরা তো অত কলকবজা জানে না। শিবুবাবু তাদের খুন করে আমাকে ডাকলেন। দুজনে ধরাধরি করে তিনটে লাশ ওই বাগানের পশ্চিম ধারে পুঁতলাম। দেখছেন না ওখানে কেয়া গাছটা কেমন বাড়বাড়ন্ত, জৈব সার পেয়েছে কিনা। হরিবাবু লোকটাকে বিশ্বাস করছেন না ঠিকই, কিন্তু কথাগুলো একেবারে উড়িয়েও দিতে পারছেন না। কেয়া ঝোপটার দিকে তাকিয়ে একটু দুর্বল গলায় বললেন, গুল মারার আর জায়গা পাওনি? আমার বাবাকে খুনি বলে বদনাম দিতে চাও? পঞ্চানন্দ মাথা নেড়ে বলে, আগে আত্মরক্ষার জন্য খুন করলে সেটাকে খুন বলে ধরা হয় না, আইনেও আছে। শিবুবাবু তো নিজেকে বাঁচাতে খুন তিনটে করেছিলেন। এখন ওই কিয়াঝোপের এলাকায় মাটি খুললে তিনটে কঙ্কাল পাওয়া যাবে। শাবল টাবল নেই বাড়িতে? দিন না, ঘুরে দেখাচ্ছি। হরিবাবু আতকে উঠে বললেন, থাক থাক, তার দরকার নেই। পঞ্চানন্দ তার খড়ে ওঠা গা চুলকোতে চুলকোতে বলল, একটু চান টান করা দরকার, বুঝলেন? খাঁটি সর্ষের তেল ছাড়া আমার সহ্য হয় না। একটা গন্ধ সাবান কি পাওয়া যাবে? রাগে হরিবাবু ভিতরে ভিতরে ফুঁসছিলেন। চোখ দিয়ে লোকটাকে প্রায় ভস্ম করে দিতে দিতে বললেন, আর কি কি চাই হে তোমার বাপু? পঞ্চানন্দ মাথা চুলকে বলল, আরও কিছু চাই বটে, কিন্তু ঠিক মনে পড়ছে না। তা ক্রমে ক্রমে বলবো ক্ষণ। এখন একটু তেল আর সাবান হলেই হয়। আমার গরম জল লাগে না, গামছার দরকার নেই, আর ফুলের তেল না হলেও চলবে। বটে। লোকটা গালে হাত বোলাতে বোলাতে বলে, দাড়িটা বড্ড কুটকুট করছে তখন থেকে। 8 ঘন্টা পয়সা পেলে সেলুনে গিয়ে কামিয়ে আসতাম। আর মাথার অবস্থাও দেখুন, চুল একেবারে কাকের বাসা। তা ধরুন আর 5 শিকে হলে চুলটার একটা গতি হয়। ব্ল্যাকমেল করার ফিকিরে আছো তো? দেখাচ্ছি ব্ল্যাকমেল। মেল? আগে মেল ট্রেনের কথা উঠছে কেন বলুন তো? আমার তো এখন কোথাও যাওয়ার নেই। তবে ফিকিরের কথা যদি বলেন তো বলতে হয়, আগে হ্যাঁ, আমি খুব ফিকিরের লোক। শিবুবাবু যখন আকাশি জামা বানালেন, তখন সেই জামা পরে আমিও তার সঙ্গে আকাশে উঠে যেতুম। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হতো মশাই। দিব্যি হাত পা ছড়িয়ে আকাশে ঘুরে বেড়ানো। মেঘের রাজ্যে ঢুকে সে যে কি রগরই না হতো। তা তখন একদিন একটা ফিকির খেললো মাথায়। একদিন দুধ চিনি সব সঙ্গে নিয়ে গিয়ে খানিকটা মেঘ মিশিয়ে দিব্যি আইসক্রিম বানিয়ে খেলুম দুজনায়। শিবুবাবুও বলতেন, পঞ্চানন্দ, তুই খুব ফিকিরের লোক। আকাশি জামা? হরিবাবুর চোখ একদম রসগোল্লার মতো গোল হয়ে গেল। তবে আর বলছে কি, শিবুবাবু পাগল গোছে ছিলেন বটে, তবে বুদ্ধির একেবারে ঢেকি। ফটাফট আজগুবি সব জিনিস বানিয়ে ফেলতেন। কই, আমি তো এইসব আবিষ্কারের কথা শুনিনি। খুব গোপন রেখেছিলেন কি না? সর্বদাই শত্রুপক্ষের চরেরা ঘুরঘুর করত যে। ওই 3টে সাহেব খুন হলো কি এমনি এমনি? তারাও মতলব নিয়ে এসেছিল। আরও সব আসত, মিশমিশে কালো লোক, চ্যাপটা নাক আর ছোট চোখওয়ালা লোক, বাদামি রঙের ঢ্যাঙা চেহারার লোক, বেঁটে বকেশ্বর চেহারার লোক। তারা বড় ভালো লোকও ছিল না। একদল তো চিঠি দিয়েছিল, যদি আকাশি জামার গুপ্ত কথা আমাদের না জানান তো আপনার ছেলে হরিকে চুরি করব। বলো কি? আগে একেবারে নির্জর সত্যি। চুরি করে নিয়ে মেরেই ফেলতো বোধ হয়। সেই ভয়ে শিবুবাবু শেষ দিকটায় সব লুকিয়ে টুকিয়ে ফেললেন। জিনিসও আর তেমন বানাতেন না, তবু ওলন্দাজের হাতে প্রাণটা দিতে হলো। তার মানে ওলন্দাজটা আবার কি? আচ্ছা মশাই, আপনার কি খিদের তেষ্টা নেই নাকি? আপনার না থাক, আমার আছে। যদি অসুবিধা থাকে তো বলুন, আমি না হয় অন্য জায়গায় যাই। তখন থেকে বকে বকে মুখে ফেঁকে উঠে গেল। হরিবাবু একটু নরম গলায় বললেন, আচ্ছা বাবু বসো, তেল পাঠিয়ে দিচ্ছি। ওইদিকে কলাঝাড়ের ওপাশে একটা কুয়ো আছে, চান টান করে নাও গে। খুব চিন্তিতভাবে হরিবাবু ফিরে এলেন ঘরে। বাচ্চা চাকরটাকে ডেকে তেল দিয়ে আসতে বললেন, একটুকরো সাবান্য। হরিবাবু স্ত্রী এসে বললেন, লাট সাহেবটি কে? ইয়ে, বাবার বন্ধু। শ্বশুরমশাইয়ের বন্ধু ওইটুকু একটা ছোড়া? তোমার মাথাটা গেছে। ঠিক বন্ধু নয়, ওর সাগরে ছিল আর কি। তুমি ঠিক জানো নাকি মুখের কথা শুনে বিশ্বাস করলে? হরিবাবু বিজ্ঞের মতো হেসে বললেন, খুব চিনি, ছেলেবেলায় কতবার দেখেছি। মিথ্যে কথাটা বলে একটু খারাপও লাগছিল হরিবাবুর, তবে না বললে চলে না। এবাড়ির কেউ হরিবাবুর বুদ্ধির ওপর ভরসা রাখে না, কিন্তু হরিবাবু জানেন
মাঝে মধ্যে একটু একটু গণ্ডগোল পাকিয়ে ফেললেও তিনি বোকা লোক নন। তার স্ত্রী অবশ্য আর উচ্চবাচ্য করলেন না। আপন মনে হরিবাবুর নির্বুদ্ধিতার নানান উদাহরণ দিতে দিতে রান্নাঘরে চলে গেলেন। হরিবাবু রোদে বসে তেল মাখতে মাখতে হা করে আকাশের দিকে চেয়ে আকাশি জামার কথা ভাবতে লাগলেন। আকাশি জামা হাতে পেলে তার ভারী উপকার হতো। পৃথিবীর এসব গণ্ডগোল এড়িয়ে দিব্যি ওপরে গিয়ে বসে কবিতার পর কবিতা লিখে যেতেন। ভাবতে ভাবতে এমন তন্ময় হয়ে গিয়েছিলেন যে তেল মাখা অবস্থাতেই বসে রইলেন। স্নান খাওয়ার কথার মনেই রইল না। মেঘের বিছানায় বসে মেঘের বালিশে ঠেস দিয়ে কবিতা লিখতে যে কি ভালোই না লাগবে। মাঝে মাঝে মেঘ থেকে আইসক্রিম বানিয়ে খেয়ে নেবেন। তবে তার ভারী সর্দির ধাত, আইসক্রিম সহ্য হবে কি? কতক্ষণ এইভাবে বসে থাকলেন তা বলা শক্ত। হঠাৎ একটা জোরালো গলা খাকারির শব্দে সচেতন হয়ে ঘাড় ঘুরিয়ে দেখলেন বেশ তেল চুকচুকে চেহারা নিয়ে পঞ্চানন দাঁড়িয়ে আছে, গালটাল কামানো, ফিটফাট। অমায়িক হেসে বলল, আগে স্নানের পর খাওয়ারও একটা নিয়ম আছে, তা কবিদের বেলায় কি কোনো নিয়মই খাটে না? কেন নিয়ম খাটবে না কেন? আপনারা সাধারণ মানুষ নন জানি, কিন্তু খিদে তো পাওয়ার কথা। আমাদের গায়ে ভজহরি কবিয়ালকেও দেখেছি ঝুরি ঝুরি কবিতা লিখে ফেলতো লহমায়। তারও কাজকোচর ঠিক থাকতো না, এ পথে যেতে ও পথে চলে যেত। রামকে শ্যাম বলে ভুল করত। ঘোর অমাবস্যায় পূর্ণিমার পদ্ম লিখে ফেলত। কিন্তু খিদে পেলে সে একেবারে বক রাক্ষস, হালুম হালুম করে লেগে যেত খাওয়ায়। আপনি যে দেখছি তার চেয়েও ঢের এগিয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার একটা ব্যাপার আছে বটে। খিদেও পেয়েছে, ঠিক বুঝতে পারছিলাম না পেটে এরকম একটা খুটখাট হচ্ছে কেন। কী রকম বলুন তো? রাতের বেলা ইঁদুর যেমন খুটখাট করে বেড়ায় সেরকম তো? হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেরকম। তাহলে বলতে নেই আপনার খিদেই পেয়েছে, এবার গা তুলে ফেলুন, নইলে গিন্নিমা আমাদের ব্যবস্থাও করবেন না কি না। আমারও পেটে ইঁদুরের দৌড়াদৌড়ি লেগে গেছে। হরিবাবু খুব অন্যমনস্কভাবে স্নান খাওয়া সেরে নিলেন। দুপুরবেলা বিছানা আছশোয়া হয়ে পিতলের চাবিটা খুব নিবিষ্ট মনে দেখলেন ঘুরিয়ে ফিরিয়ে। তার সন্দেহ হতে লাগলো বাবা তার আবিষ্কার করা জিনিসগুলো কোথাও লুকিয়ে রেখে গেছেন, ঈশান কোণে 3 ক্রোশ দূরে কোথাও। সেখানেই পিতলের চাবি দিয়ে গুপ্ত দরজা খুলে ফেলতে পারলেই কেল্লা ফতে। হরিবাবু যখন এইসব ভাবছেন তখন অন্যদিকে পঞ্চানন্দ দুপুরের খাওয়া সেরে বাড়ির চাকরের সঙ্গে গল্প জুড়েছে। চাকর কুয়োতলার বাসন মাজছিল। পঞ্চানন্দ সেখানে গিয়ে ঘাসের উপর জেঁকে বসে বলল, ওফ, কত পাল্টে গেছে সব। চাকরটা বলল, তার বলতে, আগে জলখাবারের জন্য 5খানা রুটি বরাদ্দ ছিল, এখন 4খানা। আগে চিনি চা দিত, আজকাল গুড়ের। আর জিনিসপত্রের দাম দ্বিগুণ বাড়লেও বেতন সেই পুরনো রেটে, ওটাই কেবল পাল্টায়নি। পঞ্চানন্দ কথাটা কানে না তুলে বলল, 30 বছর আগে যা দেখেছিলাম তা আর কিছু নেই, তবে ভূত 3টে নিশ্চয়ই আছে না রে? ভূত? তা থাকতে পারে। পঞ্চানন্দ মাথা নেড়ে বলে, আহা, অত হালকাভাবে নিচিস কেন? যে কোনো ভূতের কথা বলছি না, এ হলো 3টে সাহেব ভূত, তখন তো খুব দাপাদাপি করে বেড়াতো। চাকর কাজ থামিয়ে হা করে চেয়ে থেকে বলল, সাহেব ভূত এ বাড়িতে ছিল নাকি? থাকবে না মানে? যাবে কোথায়? ওই কেয়াজপের নিচে মাটির তলায় তাদের লাশ চাপা আছে না? সত্যি বলছো? মিথ্যে বলার কি জো আছে রে? নিজের হাতে পুঁতেছি তাদের। ওই পোতার পর থেকেই তাদের এখানে সেখানে রাত বিরেতে দেখা যায়, দেখিসনি? আমি মোটে 2 মাস হলো এসেছি, এখনো দেখিনি। পঞ্চানন্দ মাথা নেড়ে বলে, মাঝে মাঝে দেখা যায় না বটে, বিশেষ করে এই সময়টায় ওরা নিজেদের দেশে বেড়াতে যায়, ফিরে এসে আবার লাগবেক্ষণ কুরুক্ষেত্রে। 3টে সাহেব খুন হলো কি করে? পঞ্চানন্দ গলা নামিয়ে বলল, সে অনেক গোপন কথা। চাকরটা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, সাহেব ভূতের কথা জানি না, তবে এ বাড়িতে একটা পাহাড়ি ভূত আছে, বেঁটে খাটো, মজবুত চেহারা। বলিস কি? কোমরে এই বড় ছোড়া। দেখবেক্ষণ যদি থাকো, ওই যে বুড়োকর্তা জাদুই ঘর, ওর দাওয়ায় রাত বিরেতে বসে থাকে এসে। কথাটা শুনে পঞ্চানন্দ হঠাৎ যেন কেমন ফ্যাকাশে মেরে গেল। ন্যাড়া কুস্তিগির বটে, তবে খুব যে সাহসী এমন নয়। কোঁদো কোঁদো চেহারার তার কয়েকজন কুস্তিগির বন্ধু আছে। পিছনের বাগানের এক ধারে মাটি কুপিয়ে কয়েকটিন তেল ঢেলে
মাটি নরম করে হুসহাস শব্দে তারা সেখানে কুস্তি লড়ে। সকলেরই মাথার চুল ছোট করে ছাঁটা, সেজন্য তাদের বলা হয় ন্যাড়ার দল। সপ্তাহে একদিন গজপালোয়ান এসে কুস্তির নানা রকম কূটকৌশল তাদের শেখায়। গজপালোয়ান ঠিক পেশাদার কুস্তিগির নয়, একটু সাধু সাধু ভাব আছে। কৌপিন পরে এবং সারা বছর শীতে গ্রীষ্মে আঁদুল গায়ে থাকে। ইদানিং মাথায় একটু জ্বর দেখা দিয়েছে। স্বাস্থ্য এমন কিছু সাংঘাতিক নয়, লম্বা ছিপছিপে গড়ন, বয়স তেমন বেশি বলে মনে হয় না। তবে মুখে কালো দাড়ি গোফের জঙ্গল থাকায় বয়স অনুমান করা শক্ত। বছর দেড়েক আগে শহরের পূর্ব প্রান্তে চক সাহেবের পোড়া বাংলো বাড়ির উল্টো দিকের রাস্তার ধারে গজপালোয়ানকে রক্তাপ্লুত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তখনও পরনে কৌপিন, পায়ে খড়ম। অচেনা লোককে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে লোকে ধরাধরি করে এনে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। সুস্থ হয়ে ওঠার পর পুলিশ তাকে অনেক জিজ্ঞাসাবাদ করেও পেটের কথা বের করতে পারেনি। গজপালোয়ান কোথা থেকে এসেছে, কে তাকে ছোড়া মারল, এসব এখনও রহস্যাবৃত। তবে সেই থেকে গজপালোয়ান এই শহরেই রয়ে গেছে। চক সাহেবের বাগান বাড়িতেই তার আস্তানা। সাধু গোছের রহস্যময় লোককে দেখলেই বহু মানুষের ভক্তিভাব দেখা দেয়। গজের ক্ষেত্রে তাই ঘটেছে। লোকে অযাচিত হয়ে এসে চালটা ডালটা দিয়ে যায়, প্রণামেও পাওয়া যায় কিছু। সম্ভবত তাইতেই গজপালোয়ানের চলে যায়। গজপালোয়ানের আস্তানায় ক্রমে ছেলে ছোকরারাও জুড়তে শুরু করলো। গজ তাদের কাউকে কুস্তি শেখায়, কাউকে লগা বা ছোড়া খেলা শেখায়, কাউকে শেখায় ম্যাজিক, যার যেরকম ধাত। ফলে শহরের ছেলে ছোকরাদের এখন সময় কাটে মন্দ নয়। গজকে গুরুদক্ষিণা হিসেবে তারাও কিছু কিছু দেয়। ন্যাড়া গজপালনের অন্ধভক্ত। ডন বৈঠক, নানা রকম ব্যায়াম আর আসন এবং সেই সঙ্গে কুস্তি লড়ে ন্যাড়ার চেহারাটাও হয়েছে পেল্লায়। সারা গায়ে থানা থানা মাংস কে যেন ঘুঁটের মতো চাপড়ে দিয়েছে। কাউকে চেপে ধরলে দম বন্ধ হবে নির্ঘাত। কিন্তু পালোয়ান ন্যাড়াকে বীর বলা যায় কিনা সন্দেহ। বাড়িতে চোর এলে ন্যাড়ার নাকের ডাক তেজালো হয়ে ওঠে। পাড়ায় মারপিট লাগলে ন্যাড়া মাথা ধরার নাম করে বিছানায় নেয়। আজ ছুটির দিন ন্যাড়া সকাল সকাল খুব কুস্তি লড়েছে। দুপুরে শেরটাক মাংস, ছটুকরো মাছ, আঁশের পোলাও সাবড়ে উঠে বেশ তৃপ্ত বোধ করে নিজের ঘরে বসে আয়নার ল্যাটিস মাছের খেলা দেখছিল। হ্যাঁ, তার ল্যাটিস মাছ বেশ ভালোই লাগে। হাত দুখানা তার মুগুরের মতোই মজবুত, একখানা পাথরের চাঁইয়ের মতো বুক। আয়নায় নিজের চেহারা দেখতে দেখতে নেড়া একেবারে মুগ্ধ হয়ে গেল। এত মুগ্ধ যে ভেজানো দরজা ঠেলে ঘরে যখন একটা লোক নিঃশব্দে ঢুকল তখন সে টেরও পেল না। লোকটা নিঃশব্দে দাঁড়িয়ে কিছুক্ষণ নেড়ার মাসেলের খেলা দেখে আপন মনে বলে উঠল, উড়ে বাসরে, এই যে দেখছি 7টা বাঘে খেয়ে শেষ করতে পারবে না। এমন চমকানো নেড়া বহুকাল চমকায়নি। বুকের ভিতর প্রথমেই তার হৃৎপিণ্ডটা একটা ব্যাঙের মতো লাফ মারল। তারপর একটা লাফের পর ব্যাঙ যেমন অনেকক্ষণ থেমে থাকে তেমনি থেমে রইল। ন্যাড়ার ঘাড় শক্ত হয়ে গেল, হাত পা অসাড় হয়ে গেল, শরীর ঠান্ডা হয়ে গেল বরফের মতো। গলা দিয়ে দুর্বোধ্য একটা শব্দ বেরিয়ে এলো, ঘোঁক ঘোঁক। লোকটা ন্যাড়ার জলে পড়া মুখ চোখ আয়নার ভেতর দিয়ে দেখতে লাগলো। তারপরে একগাল হেসে বলল, দিব্যি খেলিয়ে তুলেছেন তো শরীরখানা, একেবারে কোপানো ক্ষেত। এখানে সেখানে চাপড়া উল্টে আছে। আহা, এই গন্ধমাদন দেখলে শিবুবাবু বড় খুশি হতেন। ন্যাড়া পলকহীন চোখে আয়নার ভেতর দিয়ে লোকটাকে দেখছিল। আসলে সে দেখতে চাইছিল না, কিন্তু চোখ বুঝে ফেলার চেষ্টা করে সে টের পেল চোখের পাতাও অবশ হয়ে গেছে। তাই বাধ্য হয়ে সে চেয়েছিল। এরকম ফটফটে দিনের বেলায় ভূতপ্রেত বা চোর ডাকাতদের হানা দেওয়ার কথা নয়, কিন্তু দিনকাল যা পড়েছে তাতেও ভরসা তো কিছু নেই। এই দিব্যি দুপুরবেলা আস্ত একখানা উটকো ভূত তার ঘরে নেমে এসেছে। এরই বা কী করা যাবে? ভূত নাকি খোনাসুরে কথা বলে, কিন্তু এখন ভয়ের চোটে ন্যাড়ার গলা থেকেই খোনাস্বর বেরিয়ে এলো, আমার যে বড় শীত করছে, আমি যে কেমন ভয় ভয় পাচ্ছি, ওরে বাবা রে। লোকটা শশব্যস্ত এগিয়ে এসে ন্যাড়ার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, খোকা বাবু, ঠিক সে ছোট্টবেলাটির মতোই ভয় পাও দেখছি। মা, দৈপায়নকে ভয় কি খোকা? তোমাকে পিঠে নিয়ে কত ঘুরেছি, মনে নেই? সেই যে যখন এইটুকুন ছিলে ঝুমঝুমি বাজাতে, মনে নেই? ন্যাড়ার ঘাড় একটু নরম হলো। সে লোকটার দিকে হতভম্বের মতো চেয়ে বলল, আপনি কে? লোকটা মাথা চুলকে বলে, এই তো মুশকিলে ফেললে,
লোকে যখন জিজ্ঞেস করে আপনি কে, তখনই আমি সবচেয়ে বিপদে পড়ে যাই। আমি লোকটা যে আসলে কে তা আজকাল আমি নিজেই ঠাউর করতে পারি না। তবে শিবুবাবু আমাকে খুব চিনতেন। ন্যাড়া বড় একটা শ্বাস ফেলে বলল, আপনি আমার পিলে চমকে দিয়েছেন। লোকটা মাথা চুলকে একটু লজ্জার হাসি হেসে বলল, তা চমকানো জিনিসটা ভালো। মাঝে মাঝে চমকালে মানুষের বার খুব তাড়াতাড়ি হয়। গাঁয়ের দেশে দেখবে পুকুরে বেড়া জাল ফেলে মাছ ধরা হয়, তারপর ফের সেগুলোকে জলে ফেলে দেওয়া হয়। ওই যে ধরা হয়, তাতে মাছ খুব চমকে গিয়ে তাড়াতাড়ি বেড়ে গিয়ে পেল্লাই সাইজের হয়ে দাঁড়ায়। ন্যাড়া নিশ্চিন্ত হয়ে তার ডান হাতের বাইসেপটা বাঁ হাত দিয়ে একটু পরীক্ষা করে নিয়ে বলে, ঠিক কথা তো। আগে চারু দত্তের কথা মিথ্যে হয় খুব কম। চারু দত্ত? সে আবার কে? কেন আমি? নামটা ভালো নয়? ওই যে বললেন আপনার নাম দ্বৈপায়ন। বলেছি, বুড়ো বয়সে মাথাটাই গেছে। আমার ঠাকুরদার মাথায় দোষ ছিল, রাস্তায় বেরিয়ে যাকে তাকে কামড়াতেন। সেই দোষটাই বর্তেছে আমার উপর। না না, ভয় পেও না খোকা, তোমাকে আমি কামড়াবো না। আমার নাম দ্বৈপায়নও বটে, চারু দত্তও বটে। আরও কয়েকটা আছে, সব মনে পড়বে ধীরে ধীরে। তা বলছিলাম কি, শিবুবাবুর যে ছেলে পুলিশে চাকরি করে সে কোথায়? সেজদা? সেজদা তো সেই কুমড়োডাঙায়। অনেক দূরে নাকি? হ্যাঁ, যেতে 1.5 দিন লাগে, 4টে খাল পেরোতে হয়। বাবা, খবরটা ভালো। তা খোকা, তোমাদের বন্দুক টন্দুক নেই? শিবুবাবুর আমলে কিন্তু ছিল। আছে, কিন্তু ব্যবহার হয় না। খুব ভালো, খুব ভালো। বন্দুক বড় ভালো জিনিস নয়, ওসব বিদেয় করে দেওয়াই ভালো। তা তুমি বুঝি কুস্তিগীর? হ্যাঁ। বাহ, বেশ, এরকমই চাই। তা সময় মতো দু একটা প্যাঁচ ট্যাঁচ শিখিয়ে দেবো ক্ষণ। আমি গজপালনের কাছে শিখি। গজপালোয়ান? সে আবার কি? ওই যে চক সাহেবের বাড়িতে যারা আখড়া। কথাটা শুনে লোকটার মুখটা একটু যেন অন্যরকম হয়ে গেল। ন্যাড়াকে আর বিশেষ ঘাটাঘাটি করল না পঞ্চানন্দ। কয়েক মিনিটেই সে বুঝে নিয়েছে ন্যাড়া কীরকম লোক। তা বেশ ছোটবাবু, কুস্তি টুস্তি খুব ভালো জিনিস। তুমি বরং তোমার মাসল টাসল দেখো। পঞ্চানন্দ বেরিয়ে এসে বাড়িটার এদিক সেদিক সতর্ক পায়ে ঘুরে বেড়াতে লাগলো। বলতে নেই, বাড়িটা বেশ বড়ই, একতলা দোতলা মিলিয়ে অনেকগুলো ঘর, বড় বড় বারান্দা। চাকর বাকরদের থাকার জন্যে বাড়ির হাতার মধ্যেই আলাদা ঘর আছে। দেখে শুনে পঞ্চানন্দ খুশি হলো। ঘরদোরের চেকনাই দেখে স্পষ্টতই বোঝা যায় যে এদের বেশ পয়সা কড়ি আছে, এরকমটাই আশা করেছিল সে। ঘুরতে ঘুরতে একতলার একখানা ঘরে ঢুকে পড়ল পঞ্চানন্দ। সেই ঘরে ওস্তাদ খৈরাম খায়ের ছবির সামনে জরিবাবু ধ্যান করছিলেন তখন। বিকেলের রেওয়াজ শুরু করার আগে গুরুর ছবির সামনে একটু ধ্যান তিনি রোজই করেন। তারপর তানপুরাটাকে প্রণাম করে তুলে নেন। শুরু হলো সুরের খেলা। খৈয়াম খাঁ লখনৌতে থাকেন, রকচটা বুড়ো মানুষ, বিশেষ কাউকে পাত্তা দেন না। যেসব শিষ্যকে গান বাজনা শেখান তারা তাকে জমের মতো ডরায়, আবার ভক্তিও করে। তার চেহারাটা দেখবার মতো, বিশাল যমদূতের মতো পাকানো গোঁফ, মাথায় মস্ত পাগড়ি, গায়ে গলাবন্ধ কোট। চেহারাটা রোগাটে হলেও বেশ শক্তপোক্ত। চোখ দুখানা ভীষণ রাগী রাগী। তার ফটোর চোখের দিকে তাকালেও একটু ভয় ভয় করে। শোনা যায় একসময় খৈয়াম খাঁ ডাকাতি করে বেড়াতেন, মানুষ টানুষ মেরেছিল মেলা। একবার পুলিশের তাড়া খেয়ে এক বাড়ির দোতলা থেকে লাফ মারতে গিয়ে ঠ্যাং ভেঙে যায়। ভাঙা ঠ্যাং নিয়ে পালিয়ে যান অদম্য ইচ্ছাশক্তির বলে। তারপর মাস চারেক পায়ে প্লাস্টার বেঁধে ঘরে শয্যাশায়ী ছিলেন। তখন সময় কাটানোর জন্য গান ধরেন এবং অল্প সময়ের মধ্যেই গায়ক হয়ে ওঠেন। খৈয়াম খাঁ এতই উঁচু দরের ওস্তাদ যে সুর দিয়ে তিনি প্রায় যা খুশি তাই করতে পারেন বলে একটা কিংবদন্তি আছে। শক্তি আছে বলে বৈজ্ঞানিকরা বিশ্বাস করেন। তার নাকি সাক্ষাৎ প্রমাণ খৈয়াম খাঁয়ের গান। একদিন নাকি খৈয়াম খাঁ সকালবেলায় তার বাড়ির ছাদে দাঁড়িয়ে পোষা পায়রা ওড়াচ্ছিলেন। সেই সময় একটা বাজ পাখি তার একটা পায়রাকে তাড়া করে। খৈয়াম খাঁ শুধু একটা টান ছুড়ে দিলেন আকাশে। সেই শব্দে বাজ পাখিটা কাটা ঘুড়ির মতো লাট খেতে খেতে পড়ে গেল। আর একবার একটা বন্ধ দরজায় তালা খোলা যাচ্ছিল না। খৈয়াম খাঁ দরজার সামনে দাঁড়িয়ে শুধু গুনগুন করে ভাঁজলেন, ব্যাস সঙ্গে সঙ্গে তালা কড়াত করে খুলে গেল। এমনও শোনা যায় খৈয়াম খাঁর রেওয়াজের সময় নাকি রাজ্যের ভূতপ্রেত এসে চারদিকে ঘিরে বসে হাঁ করে গান শোনে।
তাদের দেখা যায় না বটে, কিন্তু গায়ের বোটকা গন্ধ পাওয়া যায়। এহেন খৈয়াম খাঁর শিষ্য বলেই জরিবাবুরও গানের ওপর অগাধ বিশ্বাস। তিনি জানেন ঠিকমতো ঠিক জায়গায় ঠিক সুর লাগাতে পারলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। প্রায় সময়েই তিনি একটা নেবানো মোমবাতি সামনে নিয়ে বসে রেওয়াজ করেন। কোনোদিন সুরের আগুনে মোমটা দপ করে জ্বলে উঠবে বলে তার দৃঢ় বিশ্বাস। গান গেয়ে তিনি জানলার কাচের শাঁসিও ফাটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। জরিবাবু জানেন এ বাড়িতে ভূত আছে। তিনি না দেখলেও ঝি চাকরেরা বহুবার দেখেছে। গান গাওয়ার সময় প্রায় তিনি অনুভব করার চেষ্টা করেন ভূতেরা গান শুনতে এসেছে কিনা। আজও তেমন কিছু স্পষ্টভাবে অনুভব করেননি। হয়তো এবারের ভূতদের গানে তেমন আগ্রহ নেই, তবে আগ্রহ তিনি জাগিয়ে তুলবেনই। নিষ্ঠার সঙ্গে চেষ্টা চালিয়ে গেলে যে মোমবাতিও জ্বলবে, শাঁসিও ফাটবে এবং ভূতও আসবে, এই বিশ্বাস তার আছে। আজ গুরুর ছবির সামনে ধ্যান করতে করতে জরিবাবু যেন স্পষ্টতই খৈয়াম খাঁকে দেখতে পাচ্ছিলেন। এরকম মাঝে মাঝে পান। ধ্যানে কথাবার্তাও হয় তাঁদের। আজ জরিবাবু ধ্যানে দেখলেন খৈয়াম খাঁ বিকেলে তার বাড়ির সামনের বাগানে পায়চারি করছেন। করতে করতে একটা গোলাপ গাছের সামনে দাঁড়ালেন। গাছটা অনেক কুড়ি হয়েছে, তবে একটা ফোঁটা ফুল নেই। খৈয়াম খাঁ গাছটার সামনে দাঁড়িয়ে গুনগুন করে একটা সুর ভাঁজলেন। অমনি ফটাফট কুড়িগুলো ফুটে মস্ত মস্ত গোলাপ ফুল হয়ে হাসতে লাগলো। খৈয়াম খাঁ জরিবাবুর দিকে চেয়ে বললেন, সুর মে রগড়ো, সুর মে মারো। বুঝলি বেটা, সুরের পেছনে অসুরের মতো লেগে থাকতে হয়। সুরই সিঁড়ি, সুরই সড়ক, সুরই সম্পদ, বুঝলি? জি হ্যাঁ খাঁ সাহেব। রেওয়াজ করতে করতে গলা দিয়ে রক্ত উঠবে, তবু ছাড়বি না। মাথা ঘুরে পড়ে যাবি, ভিড়মি খাবি, খিদে পাবে, তবু রেওয়াজ ছেড়ে উঠবি না। আমি একসময় দিনে 18 ঘন্টার রেওয়াজ করেছি, জানিস? জানি খাঁ সাহেব। তবে শুরু করে দে। সুরে ফুল ফুটিয়ে দিয়ে যা দুনিয়ায়। গান গাইবি এমন যে মরার দেহ পর্যন্ত প্রাণ সঞ্চার হয়ে যাবে। ভক্তি ভরে গুরুদেবকে প্রণাম করে জরিবাবু ধ্যান শেষ করে তানপুরাটা তুলে নিলেন। তারপর পুরবিতে ধরলেন তান। আজ গলায় যেন আলাদা মেজাজ লেগেছে, খুব সুর খেলছে। চোখ বুজে গাইতে গাইতে হঠাৎ তার গায়ে কাঁটা দিল। কেমন যেন শিরশির করতে লাগলো ঘাড়ের কাজটা। তিনি একটা গন্ধ পাচ্ছেন, চেনা গন্ধ নয়, অচেনা গন্ধ। ঠিক বোটকা গন্ধ বলা যায় না বটে, কিন্তু বোটকা কথাটাও তো গোলমেলে। বোটকা বলতে ঠিক কোন গন্ধটাকে বোঝায় তা বা কজন বলতে পারে? তার উপর সব ভূতের গায়ে কি একরকমের বোটকা গন্ধ হবে? হেরফের হবে না? গাইতে গাইতেই বড় করে একটা নিঃশ্বাস নিলেন। না, কোনো ভুল নেই। একটা অদ্ভুত গন্ধ, সন্দেহ নেই। গানের টানে অদৃশ্য জগৎ থেকে কেউ একজন এসেছে। একজন না একাধিক। চোখ খুলতে ঠিক সাহস হলো না জরিবাবুর। মানুষটা তিনি খুব সাহসীও নন। ভূত প্রেতকে ভয় পান। ভূতেরা তার গান শুনুক এটা তিনি চান বটে, কিন্তু তার একেবারে চোখের সামনে এসে হাজির হোক এটা তার মোটেও পছন্দ নয়। ভূত ভূতের মতো থাকবে, আড়ালে আবডালে, চক্ষু লজ্জা বজায় রেখে। খুব সাবধানে জরিবাবু তান ছাড়তে ছাড়তে বাঁ চোখ বন্ধ রেখে ডান চোখটা সিকিভাগ ফাঁক করলেন। ঘরের মধ্যে সন্ধ্যের অন্ধকার বেশ ঘনিয়ে উঠেছে। শব্দ সাধনা করার জন্যে ঘরের জানলা সব কটকটে আটা বলে আরও অন্ধকার লাগছে। জরিবাবু তান ছাড়তে ছাড়তে কোনাচে দৃষ্টিতে চারদিকটা দেখার চেষ্টা করলেন। প্রথমটা কিছু দেখতে পেলেন না। তারপর হঠাৎ চোখে পড়ল দরজার দিকে একটা আবছায়া মূর্তি। জরিবাবুর গলায় পুরবিতে হঠাৎ কাঁপন লাগল। সে এমন কাঁপন যে সুরটা পুরবি ছেড়ে হঠাৎ বেসুরু হয়ে তার সপ্তকে চড়ে বসল। কিছুতেই সেখান থেকে নামে না। জরিবাবুর হাত কাঁপতে লাগলো, পা কাঁপতে লাগলো, গলা কাঁপতে লাগলো, এবং তারপর তিনি টের পেলেন গলা দিয়ে সুর নয়, কেবল ভূ 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 শব্দ বেরিয়ে আসছে। ভূতটা হঠাৎ নড়ে উঠল, তারপর মাথা নেড়ে বলল, না গো মশাই, হচ্ছে না। গলায় জোয়ারি ছিল ভালোই, কিন্তু সুরটা কেটে গেল। জরিবাবুর অবশ হাত থেকে তানপুরাটা ঝনাত করে পড়ে গেল। কাঁদো কাঁদো গলায় বললেন, আর হবে না। কি হবে না? আর কখনোই গাইব না। সে কি, গাইবেন না কেন? গান তো ভালো জিনিস। মন ভালো থাকে, ফুসফুস ভালো থাকে, গলার ব্যায়াম হয়। গাইবেন না কেন? খুব গাইবেন। আমাদের গায়ের করালি ওস্তাদ এমন গান গাইতো যে আশেপাশে 60টা গায়ে কখনো চোর আসতো না।
গান ভারী উপকারী জিনিস। জরিবাবু কেমন যেন ক্যাবলার মতো খানিক লোকটার দিকে চেয়ে রইলেন। তার মনে হতে লাগলো এই ভূতটা যথার্থ ভূত না হতে পারে, হয়তো চোর। চোরকেও জরিবাবু যথেষ্ট ভয় পান। গলা খাকারি দিয়ে তিনি একটু ধাতস্থ হওয়ার চেষ্টা করে বললেন, আপনি কোনটা? আগে তার মানে মানে ইয়ে আপনি ভূত না চোর? পঞ্চানন্দ এই কথায় দাঁত বের করে খুব একচোট হাসল। তারপর ঘাড়টাকে চুলকে ভারী লজ্জার ভাব দেখিয়ে বলল, আগে বোধহয় দুটোই। তার মানে আগে ভূতেরা কি কেউ কখনো চোর ছিল না, নাকি চোররাই কেউ কখনো মরে ভূত হয় না? ছিল, হয়। তাহলে আমি ভূতও বটি, চোরও বটি, দুটোই? পঞ্চানন্দ ঘাড় হেলিয়ে নির্বিকার মুখে বলল, দুটোই। তবু বলি মশাই, সন্দেহ একটু আছে। বছর 20 আগে ত্রিশূল পর্বত থেকে নামবার সময় বরফের উপর দিয়ে পিছলে 3000 ফুট গভীর একটা খাদে পড়ে গিয়েছিলাম। আমারই দোষ। বঙ্কু বাবা বারবার সাবধান করে দিয়েছিলেন, ওরে পঞ্চানন্দ, তোকে যে চম্বক করমজোড়া দিয়েছি সেটা ছাড়া কখনো বেরোসনি, পিছলে যাবি। তা তাড়াহুড়োয় সে কথা ভুলে খালি পায়ে বেরিয়ে ওই বিপত্তি। 7 দিন জ্ঞান ছিল না। পরে জ্ঞান ট্যান ফিরলে খাদ থেকে হোঁচড় পাচড় করে উঠেও এলাম। কিন্তু যে আমি উঠে এলাম সে আসলে পঞ্চানন্দ না পঞ্চানন্দের ভূত, তা মাঝে মাঝে ঠিক করতে পারি না মশাই। এমনও হতে পারে যে খাদে পড়ে আমি অখ্যা পেয়েছিলাম আর আমার ভূতটা উঠে এসেছে। আর চোর কি না মশাই, আমি লুকোবো না আপনার কাছে, হাতটার দোষ আমার বহুদিনের। জরিবাবু কি বলবেন তা বুঝে উঠতে পারছিলেন না, তবে দুর্বল গলা একবার ডাকলেন, ওরে ন্যাড়া, এদিকে আয়। ন্যাড়া? ন্যাড়ার অবস্থা আপনার চেয়েও খারাপ। একটু আগে দেখে এসেছি শয্যা নিয়েছেন। আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস গোলমাল এর প্রথম পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।